কার্যক্রম শুরুর কথা বলা হয়েছে। অর্থ আত্মসাৎকারীদের বিচারে সরকার কঠোর জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের BFIU, CID ও দুদকের সহায়তায় আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শুরু হয়েছে। এজন্য বিদেশে যোগাযোগ শুরু করেছে সরকার। শীঘ্রই ব্যাংকিং কমিশন গঠন হবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, কমিশন সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকের প্রকৃত চিত্র প্রকাশ এবং ব্যাংকগুলোর পুনর্গঠনে 6 মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রূপরেখা দেবে। জবাবদিহিতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সমর্থন দিতে চায় কানাডা। আলাপে রোহিঙ্গাদের প্রসঙ্গ এলে কক্সবাজারের গুলোর ভিড় কমাতে কানাডাকে কিছু রোহিঙ্গা স্থানান্তরের আহ্বান জানান ডক্টর ইউনূস। এরপর সৌজন্য সাক্ষাতে আসেন ফ্রান্সের রাষ্ট্রদূতের সংস্কারে সংস্থাটির সহযোগিতা চান। নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়েছে ইসলামী ব্যাংক সহ 5টি ব্যাংক। এসালম বা তার সহযোগীদের বাদ দিয়েই গঠন করা হয়েছে সেসব ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। এসব ব্যাংক থেকে এসালম নামে বেনামে নিয়েছেন লাখ কোটি টাকার ঋণ, কিন্তু জামানত হিসেবে রাখা সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি অন্যকে দিয়ে তা এখন বিক্রির চেষ্টাও করছেন। গভর্নর জানালেন, এসব সম্পত্তি অন্য কেউ কিনলে বিপদে পড়তে পারেন। আমি দেখি আলাপ করে দেখবো এটা যে কিভাবে কি করা যায়। একটা বেআইনি ভাবে তো করা যাবে না, হয়তো সতর্কবাণী আমরা দিতে পারি আপনাদের মাধ্যমে যে এসালম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়, এটুকু আমি জানিয়ে থাকছি। কারণ এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই যেটুকু পাওয়া যায়। শুধু এসালম নয়, ব্যাংক খাতে আছে আরো মাফিয়া, যাদের বিরুদ্ধে আছে বিপুল অর্থ পাচারের অভিযোগও। তাদের বিরুদ্ধে ব্যবস্থা কবে, এমন প্রশ্নেরও উত্তর দেন গভর্নর। পলিটিক্যাল রিফর্ম যদি সাকসেসফুল না হয়, এই ইকোনমিক রিফর্ম কিন্তু আবার দুর্বৃত্তায়নের পারে পড়ে যেতে পারে, সেই রিস্ক আছে। এটা গ্যারান্টি আমি দিতে পারবো না, আমি সেই দায়িত্বে নই। অন্য যাদের ব্যাপারে আমরা প্রক্রিয়াধীন আছে, শুধু এসালমের ব্যাংকই সর্বশেষ হবে না, এর বাইরেও কিছু হবে। আমরা আস্তে আস্তে যাচ্ছি, এটা হয়তো আরো 1 সপ্তাহ লাগবে, হয়তো আমরা সেখানে চলে যাব। ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের ধৈর্য ধরারও পরামর্শ দেন তিনি। দাবি করলেন, কোনো গ্রাহকের টাকা মার যাবে না। আপাতত রিজার্ভ থেকে $1 খরচ করা হচ্ছে না বলেও জানান গভর্নর। আগস্ট জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা সরকার। এ ব্যাপারে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড হিসেবে নির্মমভাবে তা দমনের অপচেষ্টার অংশ হিসেবে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল সরকার। আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। আওয়ামী লীগ 15 বছর দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় থাকলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেনি উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, চাপে রাখতে বিভিন্ন সময় সহযোগী সংগঠন ও নানা মহল থেকে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি ওঠাতো দলটি। জামায়াতের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক সখ্যের নানা উদাহরণও তুলে ধরেন তিনি। আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে, একসাথে পদত্যাগ করার পর একসাথে প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। 1996 আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। সাম্প্রতিক সময় বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি, তার সাথে দ্বিমত পোষণ করে ডক্টর আসিফ নজরুল বলেন, এটা সমীচীন হবে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত প্রাঙ্গণে কারো ওপর হামলার ঘটনা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। আদালত চত্বরে যে হামলা হচ্ছে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। 90 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের কঠোর সমালোচনা করেন ডক্টর আসিফ নজরুল। নির্বাচন কমিশনের প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল।
ভুয়া নির্বাচন করা যাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তারা আগে নিজের বিবেচনা করুক। উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে। এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে? উনার অভিভাবকত্বে। যাই হোক, এটা কোনো দরকার কি দরকার না, এটা উনার কথায় আমাদের মানে উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক জামাতে ইসলামীর, যেখানে আমন্ত্রিত গণমাধ্যমের শীর্ষ নীতি নির্ধারকরা। অঙ্গীকার পেয়েছি এবং ভবিষ্যতে আমরা অঙ্গীকার। গণমাধ্যম কর্মীদের প্রত্যাশা, পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম যেন চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারে। মেম্বারের কাছে বিচার পায় না, চেয়ারম্যান সাহেবের কাছে বিচার পায় না, আদালতে বিচার পায় না, নিম্ন আদালত, উচ্চ আদালত, কোথাও যখন বিচার পায় না, তখন গণমাধ্যম তার পাশে এসে দাঁড়ায়। তার যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন গণমাধ্যম তার জন্য কথা বলবার চেষ্টা করে। কিন্তু এই গণমাধ্যমকে যদি কণ্ঠরোধ করে রাখা হয় তাহলে কিন্তু এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো যদি সঠিক থাকে, সে দেশের সাংবাদিক যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল ইস্যুর স্রোত ধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে, এই ইস্যুটা চাপা পড়বে। কারো প্রতি জামাতের কোনো রাজনৈতিক বিদ্বেষ নেই জানিয়ে দলটির প্রধান বলেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি যাতে নিশ্চিত হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি থাকবে জামাতে ইসলামীর। আমরা হিংসার রাজনীতির কবর চাই, এটা আর মাথা ছাড়া দিয়ে না উঠুক। বিভক্তির রাজনীতির কবর চাই, এটাও মাথা ছাড়া দিয়ে না উঠুক। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। সভায় নেওয়ার সিদ্ধান্ত জানাতে বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। বন্যার কারণে কালকের সভায় সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে অন্তর্বর্তী সরকারকে দিতে চাওয়া যৌক্তিক সময় আসলে কতটুকু সে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। রাষ্ট্রের প্রকৃত সংস্কারে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তাও জানান তিনি। এই কথাটা মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন, এটা আমরা বলেছি, খুব জোর দিয়ে বলছি, আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার। নাহলে হবে কি আপনার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এবং সবকিছু তো আপনার পাবলিকলি হয় না, অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। বিপ্লব ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক। এ সময় ১/১১ বিরাজনীতিকরণের চেষ্টার কথাও স্মরণ করিয়ে দেন মির্জা ফখরুল। এখন যেটা অনেকে অভিযোগ করছেন দখলদারি, আপনার বিভিন্ন রকম, এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে, কনসার্টেড ক্যাম্পেইন, এবং আমি বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত আবার সে আগের মতো ১/১১ মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে। সংবাদ সম্মেলনে উঠে আসে মামলা প্রসঙ্গ। ঢালাও মামলা না দিয়ে অপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলার পরামর্শ বিএনপি মহাসচিবের। দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া, এটাই বোধহয় সমীচীন নয়। বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, তবে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শুধু তাদেরই দেশে রাজনীতি করার অধিকার আছে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না, কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। এতে আশু প্রাধান্য হিসেবে প্রাণহানির নির্দেশদাতাদের বিচারে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করার সুপারিশ করেন তিনি। যে ধরনের মামলা হওয়া উচিত, যে ধরনের মামলা করে আমাদের আইন প্রয়োগের সংস্থা অভ্যস্ত হয়ে গেছেন, সেই ধরনের মামলাই তারা করছে, যে আসলে এটা যে সাস্টেনেবল না, বা এটা যে আসলে আদালতে আলটিমেটলি টিকবে কি টিকবে না, এবং এর মাধ্যমে যারা আসলে প্রত্যক্ষ হত্যার জন্য দায়ী তাদেরকেই বাস্তবে সুরক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা, সেটি কিন্তু ভাবার বিষয় আছে।
গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রেও বেশ কিছু সুপারিশ তুলে ধরে টিআইবি। অন্তর্বর্তীকালীন সরকার ও আনুপাতিক প্রতিনিধিত্ব সংসদীয় ব্যবস্থার প্রবর্তন, একই ব্যক্তির সরকার ও দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারার সুযোগ বাতিলের মতো বিষয়গুলোও ছিল এই সুপারিশমালায়। একই ব্যক্তি একই সাথে সরকার প্রধান হবেন, আবার দলীয় প্রধানও থাকবেন, বা সংসদ নেতা হবেন, এটি সুস্থ গণতান্ত্রিক চর্চার অন্তর্ভুক্ত নয়। একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না। সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। আইন প্রণয়ন সহ সকল ক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ দলের সমালোচনা ও দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা প্রসঙ্গে টিআইবির সুপারিশ ছিল মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগকে আলাদা করার অন্যান্য কাজ শেষ করা, পাশাপাশি অর্থ পাচার রোধ, ব্যাংক খাতের সংস্কার, অফিসিয়াল সিক্রেটস আইন বাতিল সহ নানা বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরে টিআইবি। দুদক, সিআইডি, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড, অ্যাটর্নি জেনারেল অফিস, বিএফআইও, এই ধরনের সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে এবং তার মাধ্যমে শুধুমাত্র অর্থ পাচারকৃত অর্থ শুধু চিহ্নিত করা সম্ভব, তাকে ফেরত আনা সম্ভব, শুধু তাই নয়, যারা এর সাথে জড়িত তাদেরকে দেশে ফেরত আনে, যদি দেশে বাইরে থাকেন বা দেশে থাকবে, বিচারের সম্মুখীন করা সম্ভব। আমাদের আইন অনুযায়ী কমেছে, স্বাভাবিক অবস্থায় ফিরছে শহরের জনজীবন। তবে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু এলাকা এখনো পানিবন্দী। তবে পানি কমলেও বন্যা কবলিত অধিকাংশ এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি কমেনি দুর্গত মানুষের। বহুত কষ্ট করতে আছি, এখন আমরা কোনো খানা ফানা কিছু হয় না, আমরা ফলাঞ্চলে বহুত কষ্টের মধ্যে আছি। আমরা একটা হাঁড়ি ভাতিলেও কোনো মুহূর্ত থেকে নিতে পারি নাই, এমন কষ্টে আছি যে আমাদের থাকার পর্যন্ত নিরুপায় হয়ে গেছে। নোয়াখালীতে টানা 4 দিনের বৃষ্টি, তার সাথে ফেনী ও কুমিল্লা থেকে নেমে আসা পানির ঢলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। তলিয়ে আছে পথঘাট, ঘর বাড়িতে পানি থাকায় আশ্রয় কেন্দ্রে আছেন অনেক মানুষ। ফেনীর পর মানবিক বিপর্যয়ে পড়েছে নোয়াখালী জেলা। মঙ্গলবার রাত থেকে টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরে বেড়েছে পানির চাপ, ফলে ভোগান্তি বেড়েছে জেলার বন্যা কবলিত মানুষের। দেখা দিয়েছে খাবার, সুপেয় পানি ও স্যালাইন সংকট। কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত নতুন নতুন এলাকা, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না এসব এলাকায়। উজানে বৃষ্টিপাত না থাকায় মৌলভীবাজারের সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদের দিকে বৃহত্তর সিলেট সহ মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি। তবে দেখা দিয়েছে বন্যা পরবর্তী সংকট, খাবার, নিরাপদ আশ্রয়ের সঙ্গে গবাদি পশু নিয়েও চরম দুশ্চিন্তায় পানিবন্দী মানুষ। সীমান্ত হলে কাপ্তাই হ্রদে পানি বেড়েই চলেছে। এতে রাঙামাটি পৌর এলাকা সহ বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়ছে মানুষ। জেলা শহর ও আশপাশের এলাকায় সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা থাকলেও প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় পৌঁছাতে পারছে না সহায়তা। শাহানা জাহান। বন্যায় 11 জেলায় পানিবন্দী পরিবারের সংখ্যা 12,27,554। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 58,22,734। ব্রিফিংয়ে জানানো হয়, বন্যা দুর্গতদের জন্য কয়েকটি জেলায় অতিরিক্ত আরও 1 কোটি নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। প্রতিষ্ঠান ও সংগঠন বন্যার্তদের কিছুটা হলেও উপকার করতে পেরে মানসিক শান্তি ও সন্তোষ বোধ করছেন তারা। ত্রাণদাতারা জানান, এমন দুঃসময়ে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। কেবল ত্রাণ সামগ্রী দিয়ে নয়, স্বেচ্ছাসেবী কাজেও সহায়তা করতে এসেছেন অনেকেই। ত্রাণ সংগ্রহের পর প্যাকেটজাত করে সেগুলো দুর্গত এলাকাগুলোতে নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। কষ্টে ছিল তাদের সাহায্য করতেছে, যে কষ্ট স্বীকার করতেছে, রাত দিন যারা কষ্ট করতেছে তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য এই আশা আর কি। মন্ত্রী আব্দুর রহমানের দুদকের অনুসন্ধানে আরো 3